হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলে নাম লেখালেন সামিত সোম। বাংলাদেশের ফুটবল ফ্যানরা তারা ভীষণ রকম এক্সাইটেড এবং এশিয়ান কাপের বাছাই পর্বের নেক্সট ম্যাচেই হামজা চৌধুরীর পাশাপাশি সামিত সোমকে দেশের মাটিতে দেখা যাবে কিনা সেই আলোচনা চলমান রয়েছে এবং এই বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ খেলতে পারবে কিনা এশিয়ান কাপে সেই আলোচনাও চলমান এবং আমরাও এই আলোচনায় থাকতে চাই। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যারা আলোচনা টেবিলে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বাফুফের সহসভাপতি ফাদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান, আপনাকে স্বাগত। এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ফাদ করিম আপনাকে দিয়ে। আমরা ঈদের সময় কথা বলছিলাম সামিত সোমকে নিয়ে, আপনি বলছিলেন ভীষণ রকম আশাবাদী, এপ্রিলের মাঝামাঝি হয়তো আমরা একটা সুখবর পাবো এবং আমরা পেয়েছি। সুখবরটা আমরা পেয়েছি, আপনাকে অভিনন্দন। এবং সামিত সোমকে বাংলাদেশের জার্সিতে দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ রয়েছে। কিন্তু অপেক্ষাটা কি দীর্ঘায়িত হবে নাকি 10ই জুন দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে হামজার পাশে আমরা সামিত সোমকে দেখব? ধন্যবাদ আপনাকে। এবং হ্যাঁ, ইটস ভেরি ট্রু, সামিত সোমের নিউজটা কিন্তু খেলাযোগে ব্রেক হয়েছিল, যে প্রথমে আপনি বলেছিলেন, সো সেই জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। দেখুন, আমরা এখানে প্রথমত একটু বলতে চাই যে এখানে দুটো বিষয় আছে, তিনটি প্র্যাকটিক্যালি। একটি হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার কিংবা বাফুফের, যেটা অফকোর্স আমরা এক্সপেরাইট করবো, সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, পাসপোর্টস অ্যান্ড সো অন, ডিউয়াল সিটিজেনশিপ, বেশ কিছু ফর্মালিটিস আছে। বাট যেহেতু এটা আমাদের এখতিয়ারে আছে, উই ক্যান এক্সপেরাইট ইট, কোনো সন্দেহ নেই। এরপরে হচ্ছে আপনার কানাডা এফের এনওসি, যেটাও আমি মনে করি না চ্যালেঞ্জিং হবে, বিকজ যখন কোনো প্লেয়ার চায় ওইসব দেশে সাধারণত এদেরই হয় না, সাধারণত দে আর ভেরি প্রফেশনাল। But then is the most challenging one, the FIFA approval and the FIFA NOC. এখন সেটার তো একটা ডেকোরাম আছে, যেখানে অ্যাজ আমি কালকে অনেক জায়গায় বলেছি যে উই ক্যানট ইনফ্লুয়েন্স অর উই ক্যান অনলি রিকোয়েস্ট। সো ওই প্রসেসটাকে আমাদেরকে সম্মান দিতে হবে। সো এই সব কিছু আমি যদি কনসিডার করি, জুনের 10 তারিখে রিয়ালিটি ইটস ভেরি ডিফিকাল্ট, দ্যাটস দ্য রিয়ালিটি। আমি তো এখানে আসলে উচ্চাকাঙ্ক্ষা করে লাভ নাই কিংবা ফলস হোপ দিয়েও লাভ নাই। বাট তার অর্থ এই কি যে আমরা জুনের 10টাকে ভুলে গিয়ে অক্টোবরকে নিয়ে কাজ করব, তা না। কিন্তু আমরা জুনের 10কে মাথা রেখে কাজ করব, চেষ্টা থাকবে। অ্যাবসলিউটলি, উই উইল এইম ফর জুন 10th, লেটস সি ইনশাআল্লাহ। রাইট, আমি এবার একটু যদি অমিত হাসান আপনার কাছ থেকে শুনি, এরই ভেতরে খেলাযোগে আপনার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে যে কিভাবে সামিত সোমের সাথে যোগাযোগটা আসলে হয়। মানে প্রথমবার সামিত সোমের সাথে যখন কথা হয় তখন সামিত সোম বোধহয় খুব একটা আগ্রহ দেখাননি, এবার তিনি অনেক বেশি আগ্রহ দেখেছেন। হামজার ইনক্লুশন তাকে প্রভাবিত করেছে। আপনি তো যোগাযোগটা তার সাথে কন্টিনিউয়াসলি রাখছিলেন। জি, কারেক্ট। তো সেই যোগাযোগটা রাখা এবং তাকে ফাইনালি আসলে কনভিন্স করানো, সেটা যদি সংক্ষেপে আর একবার শুনি আপনার থেকে। সো ওর সাথে আমার যোগাযোগ লাস্ট ইয়ার থেকেই, অগস্টের 2024। সো উই গট কানেক্টেড বিকজ আমার একটা আই উড সে ইন ডিফারেন্ট কান্ট্রিজ একটা বাংলাদেশি কমিউনিটি ইন টার্মস অফ ফুটবলে আমার একটা মানে কানেকশন আছে। সো হি ওয়াজ ইনভাইটেড ইন টরন্টো ফর এ টুর্নামেন্ট, আমাদের আন্ডারগ্রাউন্ড ফুটবল যেটা হয়ে থাকে। সো হি gladly said yes, he wants to connect to the Bangladeshi community. So that's how we bonded over by and made all the connection. And আমি তো to be honest part of the media management হলো আমি একজন fan, right? So I always ask, when are you coming to Bangladesh and represent Bangladeshe কবে খেলবে and everything. See, so he always said, let's see how things are, there's a lot of things I have to consider. So এভাবে আমাদের অনেকদিনই এভরি আদার টাইম নিউজ মিডিয়া ওর ইন্টারভিউ নিতে যাচ্ছিল। সো হি ওয়াজ সেইং যে না, নট অ্যাট দ্য মোমেন্ট, আই এম নট টু শিওর। বাট thankfully Hamza came, and I think it encouraged not just Samit Som, a lot of players. Exactly, মানে একেবারে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা সবাই এখন আসলে সেই আগ্রহটা আসলে প্রকাশ করছে। আমি প্রতিনিয়ত দেখছি। ইনফ্যাক্ট আমি জার্নালিজম করি, আমার ইনবক্সে বাইরে থেকে অনেক ফুটবলার, তাদের রিলেটিভস, তাদের বন্ধু বান্ধব, তারা সবাই প্রোফাইল পাঠাচ্ছে যে বাহুবের সাথে যোগাযোগ করিয়ে দেন, এরকম একটা ব্যাপার। নিশ্চয়ই। এবার আমি একটু যদি আহমেদ শায়েক আপনার কাছ থেকে শুনি, আমরা এবার একটু আপনার থেকে একটু টেকনিক্যাল ব্যাপারটা জানি। হামজা চৌধুরী এবং একই সাথে সামিত সোম তারা যখন খেলবে, ইম্প্যাক্টটা ন্যাশনাল টিমে আপনি কি দেখেন আসলে? ক্রিয়েটিভিটি, এ লট অফ ক্রিয়েটিভিটি, বিকজ এখানে মিডফিল্ডে খেলবে তো দুজনেই। তো মিডফিল্ডে বেসিক্যালি দুই রকমের প্রোফাইলের প্লেয়ার থাকে, একটা হচ্ছে ডেস্ট্রয়ার
যে কিনা অ্যাটাকটাকে ডিস্ট্রয় করে, আর একজন হচ্ছে ক্রিয়েটার যে কিনা বলটাকে ক্রিয়েট করে। সো হামজা ইজ মোর লাইক এ ডিস্ট্রয়ার, কারণ আপনি সেটা দেখেছেন, হ্যাঁ, যে অপোনেন্টের অ্যাটাকটাকে নষ্ট করে। সো হামজা ইজ বেসিক্যালি দি ডিস্ট্রয়ার, সো সামিদ সোম ক্যান বি দ্য ক্রিয়েটার, যে কিনা লিঙ্ক আপ করবে আমাদের ফরওয়ার্ড লাইনের সাথে। সো অনেক সময় আছে যে অপোনেন্টের অ্যাটাকটাকে ঠিকভাবে মানে নষ্ট করে দেওয়ার জন্য অনেক সময় হামজাকে একটু ডিপ খেলতে হয় ডিফেন্সের সামনে। সো যেই জিনিসটা কিন্তু ওকে আবার একই সময় ক্রিয়েটারের রোলটা প্লে করাটা ওর জন্য অনেক হার্ড হয়ে যায়। তো এখন সামিদ সোম থাকার কারণে যে জিনিসটা হবে যে বলের মুভমেন্টটা খুব ফ্লুইড হবে, এবং যার কারণে রাকিব, তারপর মনে করেন যে মুরসালিন, ওদের কাছে চান্সেস মোর ক্রিয়েট হবে। সো দিস ইজ এ ভেরি গুড সাইনিং আই উড সে। সো চান্সেস তো আমরা ইন্ডিয়ার এগেইনস্টেও ক্রিয়েট করেছিলাম। ফার্স্ট হাফে 4টা ছিল, সেকেন্ড হাফে 2টা ছিল, 6টা ছিল, স্কোর তো আসলে হয়নি। এবং সেই ক্ষেত্রে এবারের যে প্রশ্নটা, এটা হচ্ছে দর্শকদের কোয়েশ্চেন, মানে তারা এখন সোশ্যাল মিডিয়াতে যেই নামটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছে সেই নামটা হচ্ছে ফাহমিদুল ইসলাম, যেটা নিয়ে আমরা লাস্ট শোতে আলোচনা করেছিলাম। এবং আপনি তখন বলেছিলেন যে ডেফিনেটলি কোচ কাবরেরা তাকে চিন্তা করছে, বাট প্রবাবলি আন্ডার 23 টিমের জন্য। সেই ক্ষেত্রে কি কাবরেরার সেকেন্ড থটসের কোনো জায়গা আছে যে ন্যাশনাল টিমে বা জুনে সিঙ্গাপুরের এগেনস্টে ফাহমিদুলকে দেখার কোনো সুযোগ, বা কাবরেরা দেখবে কিনা, বা বাফুফে সেই বিষয়টা চিন্তা করবে কিনা? সেই দেখুন, প্রথমে আমি ফ্যানদেরকে ক্লিয়ারলি বলতে চাই যে when it comes to squad selection, BFF এর থেকে তো কোনো রকম ইন্টারফারেন্স হয় না, অ্যাবসলিউটলি হয় না। আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল এক্সট্রিমলি প্রফেশনাল অ্যাবাউট দিস, এবং আপনি জানেন উনি নিজে কিন্তু ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানও, সো হি মেক্স শিওর দ্যাট দেয়ার ইজ নো লেভেল অফ ইন্টারফারেন্স হোয়াটসএভার। দ্বিতীয়ত একটু জাস্ট কারেকশন করতে চাই যে হ্যাঁ, আমি বলেছিলাম যে প্রবাবলি আন্ডার 23, বাট ইট ইজ জাস্ট মাই স্পেকুলেশন। বাট আমি যতটুকু জানি, তখনও বলেছি, আজকেও বলি আমি, যে ক্যাবরেরা হ্যাজ এ ভেরি গুড ফিডব্যাক অ্যাবাউট ফাহমিদুল। সো উনি যখন জুন 10-এ স্কোয়াড করবেন, ডেফিনেটলি আই বিলিভ হি ইজ ইন দ্য রেডার, মানে উনি কিন্তু ওনার থটে আছে ডেফিনেটলি। ওয়েদার হি উইল কনসিডার হিম এজ দ্য রাইট ফিট, দ্যাট ইজ টু উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। বাট এক্ষেত্রে আমাদেরও কিছু করার নেই, এবং আমাদের ইন্টারফারেন্স করার কোনো সুযোগ নেই। ইট উইল বি ডিপেন্ডিং অন ক্যাবরেরা অ্যান্ড হিজ স্ট্র্যাটেজি। সো আমি জানি না শামিত, ইনশাল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ জুন 10-এ পাবো, বাট আমি আগেবারও বলি ইটস গোনা বি ভেরি টাফ। তো যদি শামিত না থাকে, তাহলে তো আমাদের সিমিলার ফরমেশনে আছে। সো আই ডোন্ট নো হোয়াট উইল বি হিজ স্ট্র্যাটেজি। আবার শামিত যদি আসে, তখন তো ডেফিনেটলি উনিও কিন্তু ওনার ফরমেশন ওরিয়েন্টেশন একটা চেঞ্জ আনবে ডেফিনেটলি। ওই স্ট্র্যাটেজিতে কে ফাহমিদুল ফিটিং করবে কি করবে না, ইটস অ্যাবসলিউটলি টেকনিক্যাল টিমের ডিসিশন। এক্স্যাক্টলি। এন্ড প্রেসিডেন্ট সেট, আমার এখন খেলা হচ্ছে, প্রেসিডেন্ট বলেছিল যে আমরা এক এক টিমের এগেইনস্টে যখন এক একটা ট্যাকটিক্সে খেলবো, তখন হয়তো সেট অফ প্লেয়ার্সের ক্ষেত্রে অদল বদল হতে পারে। অ্যাবসলিউটলি, সম্পর্কে সে কিন্তু আমি কিন্তু দেখেছি আপনার কোচ ক্যাবরাকে একবার জাস্ট আনঅফিশিয়ালি ওনারা কিন্তু অপোনেন্ট টিমের একদম প্লেয়ার ধরে ধরে অ্যানালাইসিস করে যে কার কি পজিটিভ নেগেটিভ, তার সাথে আমাদের কোন প্লেয়ার কিভাবে ফেস করবে। সো দে ডু এ ডিটেইল স্টাডি। সো ওই রুটিনে যদি উনি পড়ে, অফকোর্স there is no question, but that's on him. রাইট। আমরা চাই আপনি কি একটু ডিটেইলসে আলোচনাটা করবেন আমাদের সাথে। আমরা তো ফাহাদ করিমের কাছ থেকে শুনলাম যে টাইম ফ্রেমের যে ব্যাপারটা ইটস ভেরি চ্যালেঞ্জিং। এটা ডেফিনেটলি ওনাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করে কাজগুলো গুছিয়ে নিতে চাইছেন। 3টা পার্ট রয়েছে এখানে, বাংলাদেশের একটা ব্যাপার, কানাডার একটা ব্যাপার, এবং ফিফা অ্যাপ্রুভালের একটা ব্যাপার। মানে কোন জায়গাটাতে কীরকম টাইম ফ্রেমের প্রয়োজন আসলে পড়ে? আচ্ছা, এখানে যে জিনিসটা যে প্রোঅ্যাক্টিভলি দুইটা সাইমালটেনিয়াসলি কাজ করতে হবে। ফার্স্ট অফ অল পাসপোর্ট আর এনআইডি যেটা, সেটা তো করতেই হবে, এটা চলমান থাকবে, উইচ মাইট টেক এ ফিউ ডেজ। বাট অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা করতে হবে সবার আগে ইম্পর্ট্যান্ট, সামিদ সোমের কাছ থেকে একটা ডিক্লারেশন যে হি ওয়ান্টস টু চেঞ্জ দি অ্যাসোসিয়েশন। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। Based on that declaration, BFF will write an email to Canadian Football Association saying that this player wants to change the association, give us an NOC, which is no objection certificate. সো এখন ক্যানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের যখন এই এনওসিটা লিখবে, তখন ও কি কি ম্যাচ কত জায়গায় খেলেছে এবং কত মিনিট খেলেছে এই ডিটেইলটা ওই লেটারের মধ্যে দিতে হবে। অ্যান্ড দিস উইল বি অ্যান এভিডেন্স ফর BFF টু প্রেজেন্ট ইট টু ফিফা। এখন এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্যাপারটা ছিল, যেটা আমি কালকে রাত্রে পর্যন্ত আমার কাছে চ্যালেঞ্জিং লেগেছিল, যে সামিদ সোম 2টা ন্যাশনাল টিমের ম্যাচ খেলেছে, আন্ডার 23-তে 4টা, আন্ডার 19-এ 7টা, আন্ডার 18-এ 1টা। সো আই ওয়াজ থিঙ্কিং যে সম্ভবত অনেক বড় মারপ্যাচের মধ্যে পড়বে। বাট যেই জিনিসটা এখন হবে সেটা হচ্ছে আমাদেরকে পাসপোর্ট দেখাতে হবে, ওর বাবা মার পাসপোর্ট দেখাতে হবে, তাহলে 2টা ক্লজ হয়ে গেল। বাকি থাকে এখানে সবচেয়ে বড় প্রবলেম যে ম্যাচগুলো খেলেছে। বাট এখানে রেগুলেশনে যেটা বলা আছে, ফিফা তো নাম্বার অফ ম্যাচ উল্লেখ করে দেওয়া আছে একটা দেশে। হ্যাঁ, কিন্তু এখানে সবচেয়ে বড় মানে ইন্টারেস্টিং জায়গাটা এইখানেই, যে সামিদ সোম যতগুলো ম্যাচ আজকে পর্যন্ত খেলেছে, অল আর ফ্রেন্ডলিজ, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ, অ্যান্ড দিস ইজ ওয়্যার হি গেটস পাস অন। যখনই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হবে, তখন ইট উইল নট কাউন্ট অ্যাজ অ্যান অফিসিয়াল ম্যাচ। অফিসিয়াল ম্যাচ অনলি কাউন্টস অ্যাজ এ ফিফা টুর্নামেন্ট অর কনফেডারেশন টুর্নামেন্ট উইচ হি হ্যাজন্ট প্লেড। ওকে, সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইজি। ইটস জাস্ট ওই এনওসিটা লাগবে, আপনার হচ্ছে পাসপোর্টটা লাগবে,
মা বাবার পাসপোর্ট লাগবে, এই 3টা ক্লজ যে স্যাটিসফাই করে এটা ফিফাকে দিলে আই থিঙ্ক ফিফা এটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি দেখে। সো বেসিক্যালি এটা ফার্স্ট যাবে ফিফা সেক্রেটারিয়েটের কাছে। আচ্ছা, সো দেয়ার পিপল দে উইল জাস্ট সি দ্য লেটার অ্যান্ড দে উইল ফরওয়ার্ড ইট টু দ্য ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি। রাইট। এখন আমাদের দেশে যেটা হয় যে আমাদের ফেডারেশনে আমরা কমিটির একটা মিটিং হয়, কিন্তু এই রেগুলেশনগুলো কমিটির মিটিং করে পাস অন করা। সো জাস্ট ওয়াই ওরা সাথে দেখবে যে এগুলো কি টিক মার্ক হয় কিনা। আচ্ছা, and if they happen it's just in 3 days it can be done because আমাদের যেটা হয়েছিল তারেক কাজীর সময় একটা প্রবলেম হয়েছিল। তারেক কাজীর সময় জিনিসটা ওরা রিভার্ট ব্যাক করেছিল যে হয়নি বিকজ ফিনল্যান্ড এফএ বলে দিয়েছে যে ও ম্যাচ খেলেছে, কিন্তু ও যে ওই ম্যাচের মধ্যে যে খেলেনি মানে ও যে সাব বেঞ্চে ছিল সেটাও কিন্তু কাউন্ট হয় না। সো দ্যাটস ওয়াই ওই যে কানাডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের যে লেটারটা দ্যাট ইজ ভেরি ক্রুশাল, ওটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো ওই জিনিসটা দিলে আই থিঙ্ক যদি সাইমালটেনিয়াসলি দুইটা কাজ করা যায় ইট উইল বি পসিবল। ওকে, সো আমরা মোটামুটি বেশ পরিষ্কার আসলে হলাম যে কোথায় কোথায় জটিলতা থাকতে পারে, তারপরেও আমরা আশাবাদী হতে চাই যে জুনের 10 তারিখে আমরা। আমি তো বলেই দিয়েছি আমি জুনের 10 তারিখ নিয়েই চেষ্টা করবো, ওটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ, লেটস সি ইনশাআল্লাহ। রাইট, এবার আমরা অমিত হাসান আপনার কাছ থেকে শুনি। ধরেন সামিত সোম এবং হামজা চৌধুরী এখন বাংলাদেশ দল এবং আমাদের সাবকন্টিনেন্টাল ফুটবল সেই জায়গাটাতে সামিত সোম আসলে বা ধরেন হচ্ছে যে ওভারঅল বাংলাদেশের স্ট্যান্ডার্ড কোন জায়গাটাতে বিলং করবে আর কি মনে করছেন? আই থিঙ্ক হামজার ইনক্লুশন অলরেডি আমাদেরকে সাউথ এশিয়ার বেস্ট টিম বানিয়ে দিয়েছে। আর when it comes to Samit Som as well, he's a Canadian Premier League champion as well. He played in the MLS as well. So already I would say definitely when it comes to the midfield we are as good as any APAC team, not just South Asia I would say. So definitely আমাদের midfield I would say it's এই উপমহাদেশে one of the best I would say. Right, so অমিত হাসান বলছে উপমহাদেশে one of the best। আবার আমরা এরকমও শুনছি যে আসলে তো সাফের ভেতরে নাকি বাংলাদেশ আর থাকতেই চায় না, আসিয়ানটা জয়েন করতে চায়, সোশ্যাল মিডিয়াতে এরকম দেখতে পাচ্ছি। আসলে কি লিটারালি বাস্তব? No, there's nothing official about it. এটা অফিশিয়াল কোনো absolutely I do not even know এটা কোথা থেকে এসেছে সত্যি কথা। আমি আমার কাছে এসেছে এটা, but no there's nothing official about it. In fact বলতে চাই আজকে if I'm not wrong না গতকাল না sorry আজকে in fact আজকে আপনার সাফের সব প্রেসিডেন্টরা মিলে কোয়ালালামপুরে একটা মিটিংও করেছে about next SAF and the planning and so on. সো ওরকম যদি কোনো ইন্ডিকেশন থাকতো এগুলি তো হতো না, আমার প্রেসিডেন্ট আসিয়ানের সাথে মিটিং করতো না, উনি তো আজকে সাফের সাথে মিটিং করেছে। লেটস বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, ক্যান্ডিড অ্যাবাউট ইট। না, এই ধরনের কোনো কল্পনা অ্যাটলিস্ট বিএফএফ কর্তৃপক্ষ কিংবা সাফ কিংবা আসিয়ান কর্তৃপক্ষ থেকে হয় নাই এরকম। সো আমরা আলোচনা ডেফিনেটলি করবো যে আমরা আজকে আলোচনা রয়েছি বাংলাদেশের ফুটবল নিয়ে, এবং সেই আলোচনা আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাদ করিম, এবং আমাদের সাথে রয়েছেন বাফার মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান এবং ফুটবল বিশ্লেষক আহমেদ শাইক। ফাদ করিম, এবার যে আলোচনা যেতে চাই 10 তারিখের ম্যাচকে কেন্দ্র করে কবে আসলে ক্যাম্প শুরু হতে পারে এবং ক্যাম্প কোথায় হতে পারে সেই ব্যাপারে যদি একটু শুনি আপনার থেকে। আমরা তো চাচ্ছি আপনি জানেন যে আমরা ঢাকা স্টেডিয়ামে খেলাটা করতে চাচ্ছি, এবং সেটার জন্য আমি বলতে চাই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা আমাদের সাথে আছে, এবং আমরা উই আর ভেরি হোপফুল ইনশাআল্লাহ। সো বেসড অন দ্যাট ডেফিনেটলি ক্যাম্প ঢাকায় হবে, কোনো সন্দেহ নাই। আর আমরা এক্স্যাক্টলি প্ল্যানটা এখনো পাইনি, বাট আই ওয়াজ ভেরি ফরচুনেট। আমাদের কিছুদিন আগে একটা জুম মিটিং করেছিলাম, কোচ ছিলেন এবং ন্যাশনাল টিমস কমিটির অনেকজন ছিলেন। সো হি ইজ সাপোজ টু গিভ আস এ প্ল্যান, বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ওনার কথাবার্তা শুনে সেদিন অ্যাটলিস্ট 10 দিন আগে থেকে ক্যাম্প শুরু হবে। আচ্ছা, এবং ইন বিটুইন উনি একটা ফ্রেন্ডলি করতে চান, সো সে ব্যাপারেও আমাদের কাজ চলছে। ফ্রেন্ডলি তো অপোনেন্ট, সেটার ব্যাপারে অপোনেন্ট উনি কয়েকটা দেশের কথা বলেছেন, হি মেনশন ফিউ কান্ট্রিজ। সো এখন আমাদের জিএস সাহেব সবার সাথে যোগাযোগ করেছে, অ্যান্ড উই আর ওয়েটিং টু হিয়ার ফ্রম দেম। সো বাট উনি ডেফিনেটলি বলেছে ইন বিটুইন উনি একটা ফ্রেন্ডলি চান, দুটো ফ্রেন্ডলি খেলা খেলতে চান কিংবা একটা খেলতে চান, এবং আমাদের সম্মানিত সভাপতি ওনাকে আশা মানে কনফার্ম করেছেন ইনশাআল্লাহ উইল অ্যারেঞ্জ দ্যাট অ্যাজ এ প্রিপারেটরি, যেটা আপনি দেখেছেন ইন্ডিয়াও করেছে আমাদের এখানে যাওয়ার আগে। সো উই ওয়ান্ট টু ডু দ্যাট। আর ন্যূনতম 10 দিন আগে ক্যাম্প শুরু হবে, এটা আমার সেদিন ডিসকাশন শুনে মনে হয়েছে। আচ্ছা, 10 দিন আগে ক্যাম্প শুরু হবে এবং অন্তত বাংলাদেশে একটা ফিফা ফ্রেন্ডলি খেলে তারপরে হয়তো 10 তারিখের ম্যাচে মাঠে নামবে, একটা প্রিপারেটরি ম্যাচ খেলবে ইনশাআল্লাহ। অমিত হাসান, সামিত সোম কিংবা হামজা চৌধুরী ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের মাঠে নামবে তারা, তো সেক্ষেত্রে স্টেডিয়ামটা রেডি হয়ে যাচ্ছে এরকমটা আমরা শুনছি। এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে, জাতীয় ক্রীড়া পরিষদ কাজ করছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করছে, বাট কিছু আলোচনা এরকম রয়েছে যে গ্রাউন্ড কোয়ালিটি আসলে কি, যেমন হচ্ছে ঘাসের কোয়ালিটি আসলে কিরকম সেটা নিয়েও আলোচনা রয়েছে। সো ফুটবলে তো ডেফিনেটলি এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এটা কি সামিতের ক্ষেত্রে, হামজার ক্ষেত্রে এক ধরনের মানে চ্যালেঞ্জ তৈরি করতে পারে কিনা?
That is something technical, I would say, but definitely যেটা ফাহাদ ভাই বলছিল যে 10 দিন আগে থেকে ক্যাম্প শুরু হবে, so I'm pretty sure those friendlies and training session they would get used to it. So except for Hamza and Shomit, অন্যরা কিন্তু আমাদের same type of grass বা same type of pitch এ খেলে থাকে, so I'm sure they have the caliber, they have the adaptability as well, so I'm sure they would adapt to that grass field as well. এই ব্যাপারে আপনার কি মনে হয়? এখন স্টেডিয়ামটা একেবারেই নতুন, মানে যদি আপনি ওভাবে চিন্তা করেন তাহলে একেবারেই নতুন, এবং ঘাসের কোয়ালিটি বা ঘাসের যে মেইনটেনেন্স এগুলো পুরোপুরি নতুন হবে। সো আই থিঙ্ক আমাদের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হবে 29 তারিখে, আই থিঙ্ক মের 29 তারিখে। আমি তো বলবো যে একদিন ছুটিতে পরের দিন থেকে শুরু করে দেওয়া উচিত, বিকজ খেলা 10 তারিখে। এখন খেলা 10 তারিখের সাথে এখানে একটা বড় ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হচ্ছে আপনার যে স্কোয়াডের যে রেজিস্ট্রেশন, বিকজ আপনার যখন এই টুর্নামেন্টের প্রিলিমিনারি যে রেজিস্ট্রেশনটা এটা 30 ডেজ আগে শুরু হয়, যেখানে আপনি মিনিমাম 18 জনের নাম দিতে পারবেন, ম্যাক্সিমাম যে কাউকে। সো এই প্রিলিমিনারি রেজিস্ট্রেশনের পরে ফাইনাল রেজিস্ট্রেশন হয় হচ্ছে একদিন আগে। আচ্ছা, সো ফার্স্টে আপনাকে 30 ডেজের মধ্যে কিন্তু এই যতগুলো নাম ঢুকে দিতে হবে, এবং আমি বলবো যে আমি ফার্স্টে এখানে যদি পাসপোর্ট হয়ে যায় শামিদ সোম নাম এখানে ঢুকাই দেওয়া উচিত, বিকজ দেয়ার ইজ অ্যান অপশন যে পরবর্তীতে আমরা ডিসিশন নিতে পারবো কি নিতে পারবো না। বাট এটাতে একবারে মানে ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই, বিকজ দেয়ার ইজ এ লাইক ম্যাচ ডের ঠিক 7 দিন আগে ইউ ক্যান চেঞ্জ এনি প্লেয়ার এই প্রিলিমিনারি রেজিস্ট্রেশনে। সো ওই দিনকে অ্যাড করা যাবে। সো আমরা তো সেটা ইন্ডিয়ার বিপক্ষে দেখলাম, কাজিমকে লাস্ট মুহূর্তে যেহেতু নাম্বার একদম লাস্ট ছিল, ওটা ছিল হচ্ছে ফাইনাল আপনার রেজিস্ট্রেশন, যেটা কিনা ম্যাচ ডে -1 এ হয়, বাট ম্যাচ ডে -7 এ আপনি প্রিলিমিনারি রেজিস্ট্রেশনে যে কোনো প্লেয়ার অ্যাড বা রিমুভ করতে পারবে। সো এই জন্য শামিদ সোমের জন্য 2টা উইন্ডো খোলা আছে, এর মধ্যে ঢুকতে পারবে। এবং এইখানে যে জিনিসটা যে সুবিধা হবে যে মাঠের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে খুব খেয়াল রাখা লাগবে, বিকজ অনেকদিন পর আবার ইন্টারন্যাশনাল ম্যাচ এই মাঠে ফিরছে, এবং সেটা হচ্ছে ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং রিলেটেড, যার জন্য আমি ফাহাদ ভাইকে এখানে বলে দিতে আছি। সেটা হচ্ছে যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে স্টেডিয়ামের পেরিমিটারটাকে বলে ক্লিন স্টেডিয়াম। ক্লিন স্টেডিয়াম মানে এই পুরো পেরিমিটারের মধ্যে কোনো প্রকার ব্র্যান্ডিং লোগোস থাকতে পারবে না। এখন বাংলাদেশের যে আমাদের ন্যাশনাল স্টেডিয়াম, ইটস নট অনলি আ স্টেডিয়াম, ইটস অলসো এ শপিং কমপ্লেক্স, অ্যান্ড দেয়ার আর লটস অফ লোগোস, ফিলিপস, র্যাঙ্কস, লটস অফ লোগোস। সো হোয়াট we have to do is like we have to cover this with black. এর আগেও কিন্তু সেটা করা হয়েছে ওখানে, এর আগেও এটা এইভাবে আমি মানে আমার খেয়াল আছে এটা করা হয়েছে। অফিসারের নতুন তো দ্যাট উইল মাইট হট করে নাও আসতে পারে খেয়াল। সো দিস উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফ্রম দি মার্কেটিং পার্সপেক্টিভ। দ্যাটস ওয়াই আমি জাস্ট ডিসকাশন করছি যে এই জিনিসটা কিন্তু অনেক সময় মাথা থেকে চলে যায়, কারণ ম্যাচ কমিশনার এসে তখন বলে যে কেন এরকম হচ্ছে। সো দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট পার্ট। সো এইখানে আই থিঙ্ক এই ক্লিন স্টেডিয়াম আর আমরা যদি প্লেয়ার রেজিস্ট্রেশনটা ঠিক রাখতে পারি, আই থিঙ্ক ঘাসের কাজ তো গ্রাউন্ডস কমিটি করবেই। মানে গ্রাউন্ড কোয়ালিটি কিরকম হবে বা গ্রাউন্ড কোয়ালিটির বিষয় কি মনে হচ্ছে? ঠিকঠাক ঠিকঠাক হবে। গ্রাউন্ড কোয়ালিটি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বিকজ 10th of June is basically বাংলা ক্যালেন্ডারে আপনার 26শে জ্যৈষ্ঠ, which is like near to the rainy season. So আমাদের ড্রেনেজটা একটু খেয়াল রাখতে হবে, হঠাৎ করে যদি অনেক বৃষ্টি হয় ড্রেনেজটা যাতে ঠিক থাকে, সো দ্যাট ওখানে পানি যাতে না জমে খেলার দিন, কারণ আমাদের এই অনেক সময় কাদা হয়ে যায়, পানি হয়ে যায়, খেলতে অনেক সমস্যা হয়। সো আই থিঙ্ক ড্রেনেজটা যদি আমরা খেয়াল রাখি, ঘাস এখন থেকে যেহেতু কাজ শুরু করেছে, উইদিন আই থিঙ্ক 1 or 2 মান্থ, আমাদের হাতে এখনো 58 ডেজ আছে। সো 58 ডেজ এটা ঠিক করা সম্ভব। সো এই ব্যাপারে গ্রাউন্ডস কমিটি বাফুফে এখনো মানে গ্রাউন্ডস কমিটি তো বোধহয় যতদূর আমার জানা এখনো করেনি। না, যেটা হয়েছে গ্রাউন্ডস কমিটি হয়ে গিয়েছে, আমাদের একটি দুটো চেঞ্জের জন্য অ্যানাউন্স হচ্ছে না, বাট কাজ কিন্তু শুরু হয়ে গেছে। উনি যেটা বললেন, ইনফ্যাক্ট ঘাসের কাজ তো আমরা বন্ধের আগেই আমাদের প্রাইমারি কাজ সব ঠিক হয়েছিল, এবং আপনি জানেন স্পোর্টস ডে ফেস্টিভ্যালের জন্য একটা খেলা ছিল জাতীয় স্টেডিয়ামে, সেই জন্য আমরা কিন্তু ওয়েট করেছিলাম, তার আগে আমরা শুরু করতাম, এবং ওই খেলার পরের দিন থেকে কিন্তু আমাদের তরফ থেকে ঘাসের কাজ শুরু করে দিয়েছে। এবং জাস্ট রিসেন্টলি আমি এবং আমাদের কিছু সম্মানিত সদস্যরা আমরা গিয়েছিলাম ওখানে। আমি গিয়েছিলাম মোস্টলি মার্কেটিং পার্সপেক্টিভ থেকে, স্টেডিয়াম সিটস, বক্সেস এগুলি দেখার জন্য। বাট তখন আমি দেখলাম ওরা আমার আলাপ করলো যে ম্যাচ কমিশনের একটা রুম লাগবে, সো সেটার জায়গাও আমাদেরকে দেখিয়ে দিল, যেটা আমরা নিজেরাই করে নিচ্ছি। এবং যেহেতু স্টেডিয়ামে ছিলাম, ড্রেসিং রুমগুলো দেখতে গিয়েছিলাম, অ্যান্ড দোজ আর লুকিং ভেরি গুড, আই মাস্ট সে। সো আই থিঙ্ক সবাই কিন্তু কাজ করছে, কিপিং জুন 10th মাথা রেখে সবাই কাজ করছে, এবং উই আর কমিটেড ইনশাআল্লাহ যে জুন 10th খেলাটা জাতীয় স্টেডিয়ামে হবে ইনশাআল্লাহ। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বাকি দুটো ম্যাচের ভেন্যু প্রবাবলি চট্টগ্রামের এমএআজি স্টেডিয়াম আর হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ আয়োজনের একটা প্ল্যান বাফুফে করছে। এখনো ওরকম মানে বাফুফে থেকে অফিসিয়ালি ওইভাবে করে জানানো হয়নি। আর হংকংয়ের বিপক্ষে ম্যাচটা চট্টগ্রামে করার
যে পরিকল্পনার কথা আমরা আসলে শুনছি সেই ব্যাপারটা সম্পর্কে ওইটা বেসিক্যালি আমাদের সমিত সভাপতি তাবিদ আউয়াল চাচ্ছেন যে ফুটবলের এখন যে ক্রেজটা আছে মানে হি হ্যাজ এ প্ল্যান যে হি ওয়ান্টস টু স্প্রেড ইট অল ওভার দ্য কান্ট্রি মানে বাংলাদেশের প্রতিটা পয়েন্টে নিয়ে যেতে চান সো ওনারই ব্যক্তিগত একটি ইচ্ছা বলতে পারেন কিংবা একটা ভিশন বলতে পারেন যে আমরা কি এই ম্যাচগুলি বাইরে অর্গানাইজ করতে পারি কি পারি না সো এখানে আপনাকে একটু বলতে চাই এটা শাহেদ ভাই বলতে পারবে যে এএফসি ইন্সপেকশন করে গ্রাউন্ডসগুলিকে ডিটারমাইন করে যে সেখানে কোয়ালিফায়ার খেলা যাবে কি যাবে না সো সিলেট আই ডু নট থিঙ্ক উইল বি এ প্রবলেম বিকজ সিলেটে কিন্তু আগেও হয়েছে খেলা বাট চট্টগ্রামে কিন্তু হয়নি ইফ আই এম নট রং চট্টগ্রামে হয়নি সো এএফসি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আগে ফুলফিল করতে হবে বাট যেহেতু এটা অক্টোবরে সো যদি আমরা আসলে সিদ্ধান্ত নেই যে আমরা অক্টোবরে করবো আই থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু ডু ইট বাট এটা হচ্ছে ওনার একদম ব্যক্তিগত একটা ইচ্ছা এবং একটা ভিশন যে আমরা এই খেলাগুলো যেহেতু এত হাইপ হচ্ছে ক্যান উই নট টেক ইট আউট অফ ঢাকা আমরা একটা ঢাকায় রেখে আমরা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিতে পারি যেহেতু আমাদের হোম অ্যাডভান্টেজ আছে দেন উই আর অ্যাকচুয়ালি স্প্রেডিং ফুটবল অল ওভার সো এটা হচ্ছে ওনার একটা ম্যাক্রো ভিশন আপনি বলতে পারেন রাইট সো এবার আমরা একটু আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গে কথা বলবো তার আগে একটা বিরতি নেব কদিন পরে এই টুর্নামেন্টটা যেহেতু আছে ইম্পর্টেন্ট বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ কেমন পারফর্ম করে যদি বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই ব্যাপারে আমরা কথা বলবো তার আগে একটা বিরতি নিতে হচ্ছে আপনারা আমাদের আলোচনায় থাকবেন আশা করছি ফিরে আসছি একটু পর সাথেই থাকুন বাংলাদেশের ফুটবল নিয়ে আজকে আমরা আলোচনা করছি সাথে রয়েছেন বাফুফের সহ সভাপতি ফাদ করিম এরপর বাফুফের মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান এবং ফুটবল বিশ্লেষক আহমেদ শাহেক এবার একটু আন্ডার 19 টিম প্রসঙ্গে জানতে চাই সাব চ্যাম্পিয়নশিপ মে মাসের 9 তারিখ থেকে শুরু হচ্ছে ভারতে অরুণাচল প্রদেশে এবং বাংলাদেশ টিম এই মুহূর্তে যশোরে রয়েছে সেখানে ট্রেনিং করে তারপরে তারা আসবে হচ্ছে বিকেএসপিতে তারপরে তারা ফ্লাই করবে এই টিমটা এলমান মতিন এসছে তারপর আব্দুল কাদির এসছে আরও একজন এসছে 4 জন এসছিল এর ভেতরে সম্ভবত গোলকিপার যে এসে তাকে বোধহয় বিবেচনা করা হচ্ছে না সো ওভারঅল এই টিমটা সম্পর্কে একটুখানি শুনি বা বয়সভিত্তিক টিমগুলো নিয়ে বাফুফের পরিকল্পনাটা কোন পর্যায়ে ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ এটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক্যালি এই টিমগুলি আসে আপনার আমাদের ডেভেলপমেন্ট কমিটির আন্ডারে যেটা চেয়ারম্যান আপনি জানেন আমাদের জাহিদ ভাই আমারই কলিগ উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট সো ওনারই কিন্তু শামসুল একাডেমি ওনার প্রাইভেট একাডেমি সো হি ইজ ভেরি প্রফেশনাল আই মাস্ট সে উনি এটার জন্য সেপারেট কোচিং স্টাফ আপনি রেখেছে আপনি জানেন ছোট ভাই আছে ওখানে এবং তারা তাদের প্রাইমারি ক্যাম্পটা করেছিল আপনার শেখ জামাল মাঠে ধানমন্ডিতে অ্যান্ড সেখান থেকে দে হ্যাভ চোজেন 35 যেখানে আপনি বললেন যে 4 জন বিদেশি প্লেয়ার মানে বংশোদ্ভূত প্লেয়ার ছিল 3 জন অলরেডি সিলেক্ট হয়েছে আরেকজন যদি উনি কিন্তু একটু ক্লারিফাই করি উনি ভেরি ইয়াং হি ইজ 15 ইয়ার্স ওল্ড সো ইনশাআল্লাহ হি উইল বি ব্যাক ফর দ্য 17 টিম ইনশাআল্লাহ সো বেসিক্যালি আমাদের যেটা প্ল্যান ছিল যে ওনাদেরকে একটা সিকিউরিটি জায়গায় নিয়ে প্রপার ট্রেনিংটা দেওয়ার জন্য যেন পিসফুলি ট্রেনিংটা করতে পারে ইন এ গুড অ্যাটমসফিয়ার সো শামসুদ একাডেমি যেটা ইটস ভেরি ওয়েল মেনটেইনড ওদের নিজস্ব গ্রাউন্ড নিজস্ব ডর্ম অ্যান্ড ইটস আ সিকিউর প্লেস পুরোপুরি ওন টেরিটরি জাহিদ ভাইয়ের নিজস্ব প্রপার্টি ওইটা সো হি ইজ বিন ভেরি কাইন্ড উনি পুরো টিমটা কখনো নিয়ে যাচ্ছে এবং সেখানে ওরা ট্রেনিং করবে অ্যান্ড ট্রেনিং করার পরে আপনি জানবেন যে আমাদের অ্যাকচুয়াল যে ম্যাচ ভ্যানিউ সেটা কিন্তু টার্ফে সো সেই জন্য ওনারা আবার এসে বিকেএসপিতে এক সপ্তাহ ট্রেনিং হবে বিকেএসপিতে টার্ফে ওরা ট্রেনিং করে যেহেতু আমাদের টার্ফগুলো এখন বসা নাই কাজ শুরু হয়েছে আই থিঙ্ক বাই জুন ইট উইল বি রেডি সো ইটস টু লেট সো তারপরে দে উইল মুভ টু ইন্ডিয়া সো ফার আমি টেকনিক্যাল কেউ না এবং ডেভেলপমেন্ট কমিটি কেউ না বাট আমি ওই বিদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের প্র্যাকটিস দেখার জন্য 2 দিন গিয়েছিলাম সে ভোর 6টার সময় শেখ জামালে সো সেখানে আমি ছোট মাকে জিজ্ঞেস করেছিলাম যে দে আর ভেরি হ্যাপি ফর দ্য স্কোয়াড ভালো প্রিপারেশন হচ্ছে সো রেস্ট ইজ হোয়াট দে ডু অন দ্য 90 মিনিট অন দ্য পিচ বাট সো ফার প্রিপারেশন ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে আপনি যে 2 দিন গেলেন 2 দিন আপনি গিয়ে ওখানে এলমান মতিন আব্দুল কাদিরের অনুশীলনও দেখেছেন সেটা আমি জানি রাইট সো সিগনিফিকেন্ট কি মনে হয় মানে আমাদের মানে হোম গ্রাউন্ড ফুটবলার লোকাল ফুটবলারদের সাথে ওদের আসলে ডিফারেন্সের মার্জিন আপনি কি রকম দেখুন প্রথমে আমি এখানে কোনো ডিফারেন্সিয়েট করতে চাই না বিকজ ফুটবলার ইজ এ ফুটবলার রুট কি ইজ নট ইম্পর্টেন্ট বাট প্রথম দিন আসলে ইট ওয়াজ নট ভেরি ভিজিবল বিকজ দুজনেই খুব টায়ার্ড ছিল আর আমাদের হিউমিডিটি ওয়েদারের সাথে দে টুক সাম টাইম বাট যেটা আমার ভালো লেগেছে দুইজনের স্পিরিট খুব ভালো ছিল দে ওয়াজ ভেরি ওয়েল স্পিরিটেড আর যখন ওই যে ইয়াং কিপারটা আসলো হি ওয়াজ অলসো ভেরি ওয়েল স্পিরিটেড সো দ্যাট ওয়াজ এ গুড থিং বাট ইনসিডেন্টলি যেটা ভালো লেগেছে ওরা তো প্র্যাকটিস ম্যাচ করে তো আমি ওই যেটা সবসময় শুনি যে অনেক সময় কোঅপারেট করে না ওই জিনিসটা কিন্তু আমি দেখিনি মানে আই সো দে ওয়ার গেটিং পাসেস দে ওয়ার অলসো গিভিং ব্যাক পাসেস মানে আমি নন টেকনিক্যাল আইয়ে আমার কাছে কোনো ডিফারেন্স কিংবা ভিজিবল কিছু মনে হয়নি বাট একটা জিনিস তো কোনো আপনি নিঃসন্দেহে বলতে হয় যে ওনাদের
ফিজিক্যাল যে অবস্থান যেটা মানে ফিজিক্যাল জিনিসটা যেহেতু বাইরে থাকে আপনি নিউট্রিশন লেভেল বলেন বাইরে রেগুলার ট্রেনিং ফ্যাসিলিটি বলেন ওখানে তো একটা অ্যাডভান্টেজ অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে সো ওইটা একটা থাকে বাট আদারওয়াইজ আই ফাউন্ড দেম বোথ অফ দেম ভেরি সিনসিয়ার অ্যান্ড আই এম হ্যাপি যে দুজনই হয়েছে এবং আরেকজন হয়েছে আমেরিকা থেকে এসে একজন আই ডিডন্ট সি হিজ প্র্যাকটিস বাট হি হ্যাজ অলসো বিন সিলেক্টেড অ্যান্ড আমাকে ওই ক্যাজুয়ালি আমার ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল হি ইজ ভেরি হ্যাপি উইথ অল দিস থ্রি প্লেয়ার্স মানে হি ওয়াজ ভেরি প্লিজড সো ইটস গুড আলহামদুলিল্লাহ রাইট ওকে দারুণ ব্যাপার আমরা আন্ডার 19 টিম সম্পর্কে শুনলাম অমিত হাসানের কাছ থেকে শুনি যে এই যে ধরেন ক্রিকেটে এটা আমরা সবাই এই বিষয়টা সম্পর্কে জানি ক্রিকেটারদের এজেন্ট যেভাবে কাজ করে বা যেভাবে সেটা মানে ফুটবলে এই বিষয়টা সম্পর্কে আমরা বা আমাদের ফুটবলারদের ভেতর একমাত্র জামাল ভুঁইয়া ছাড়া আর কারো এই ধরনের প্রফেশনাল মডেলের ভেতরে থাকার অভিজ্ঞতা আছে বলেও আমার জানা আসলে নাই এই জায়গাটায় কাজ করার স্কোপ কি দেখছেন ডেফিনেটলি এখানে কাজ করার স্কোপ অনেক আছে স্পেশালি ইন টার্মস অফ স্পোর্টস মার্কেটিং দেয়ার ইজ টু সাইড অফ থিংস একটা হলো গিয়ে কমার্শিয়াল আর একটা হলো গিয়ে ক্লাব এন্ডে সো ক্লাব এন্ডে আসলে প্লেয়াররা ওইখানে বিদেশে হয় এখানে এত নেগোশিয়েট করে না ক্লাব এন্ডে ক্লাবস ডিরেক্টলি নেগোশিয়েটস উইথ প্লেয়ার্স ইউজুয়ালি বাট কিছু ডিফারেন্ট স্টোরিজ থাকবে বাট ইউজুয়ালি এখানে এন্ডোর্সমেন্টের জন্য লট অফ কোম্পানিজ আর thanks to Hamza as well a lot of companies are also exploring just like cricket taking footballers as their brand ambassador bolen ba unader campaign bolen ba engagement bolen so there's definitely opportunities for agents and sports marketing niye jara কাজ করছে I would say তাদের জন্য একটা মানে হচ্ছে সম্ভাবনার দুয়ার খোলার মতো একটা ব্যাপার ওভারঅল সামগ্রিকভাবে সেই ব্যাপারটা এবার যদি আমির শাহ আপনার কাছ থেকে শুনি মানে আন্ডার 19 টিম খুবই ইম্পর্টেন্ট 17, 19 কারণ এই টিমের প্লেয়াররাই তো একটা সময় গিয়ে ন্যাশনাল টিমে আসে তো সেই ক্ষেত্রে ধরেন যে এরকম দুইটা প্লেয়ার থাকলে যেটা অমিত হাসান একটু আগে বলেছে যে হামজার যদি সামিদ শোম মাঝমাঠে খেলে তো এমনি সাবকন্টিনেন্টে বেস্ট মিডফিল্ড বাংলাদেশের কিন্তু ওভারঅল ধরেন একটা যদি বয়সভিত্তিক পর্যায় থেকে একটা গ্রুপকে রেডি করে এনে তাদের সাথে এই ধরনের প্লেয়ারদের একটা ব্লেন্ডিং করে ধরেন এশিয়ান একেবারে একটা টপ লেভেল এই জার্নিটা টাইম ফ্রেম কীরকম মনে হয় আপনার কাছে ঠিক টাইম ফ্রেমের দিক থেকে দেখলে সবসময় আপনাকে অ্যাটলিস্ট 5 ইয়ার্স একটা টিমকে দিতে হয় টু গ্রো অ্যাজ এ টিম একটা দিতে হয় কারণ হচ্ছে এখন যারা আন্ডার 19-এ আছে দে আর লাইক যেটা ফাদ ভাই বলছিল যে অনেক হাই স্পিরিট দে হ্যাভ হাই স্পিরিটস বাট এখন তারা অলসো এই টেকনিক্যালিটির সাথে খেলবে এবং ধরেন যে ওই অ্যাটমসফিয়ার আমাদের দেশের সমস্যা এরকম না যে প্লেয়াররা ভালো খেলে না বা খেলতে পারে না তা না কিন্তু ওই অ্যাটমসফিয়ারে গিয়ে এক্সিকিউট করাটা দ্যাট ইজ এ ভেরি হার্ড থিং ফর আওয়ার্স বিকজ আমাদের যেটা হয় যে আমাদের লোকাল লিগগুলোতে এত বেশি দর্শক থাকে না কিন্তু আপনি ওয়ারাস আপনি যদি অন্যান্য দেশে যান দেখবেন যে লোকাল ইংল্যান্ডে যেটা আমি বলছিলাম যে আপনার হামজা এভরি উইক অ্যান্ড উইক আউট 40,000 দর্শকের সামনে ফুটবল খেলে রেগুলার তার কাছে এটা রেগুলার হ্যাঁ তার কাছে এসে ইন্ডিয়া ম্যাচটা একটা জাস্ট অ্যানাদার ম্যাচ জাস্ট ওখানে জাতীয় সঙ্গীত একটা ইমোশন কাজ করেছে বাট ওই প্রেশারটা ওর কাছে খুবই নর্মাল সেম গোজ উইথ শামিদ সোম ওর কাছেও গিয়ে জিনিসটা প্রেশারটা খুবই নর্মাল হবে বিকজ উইক অ্যান্ড উইক আউট এতগুলো মানুষের সামনে খেলছে তো আমাদের যেটা হয় যে লোকাল লিগে কোনো দর্শক থাকে না অল অফ এ সাডেন আপনি যখন ন্যাশনাল টিমে খেলতে যান একসঙ্গে 20-30 হাজার লোক আপনার হচ্ছে সাপোর্ট দিচ্ছে ওই সময় মেন্টাল যে ব্যাপারটা সাইকোলজিক্যাল যে ব্যাপারটা ওই জিনিসটা আসলে এক্সিকিউট করাটা প্লেয়ারের জন্য হার্ড হয় সো এখন যে জিনিসটা ভালো যে ছোটন ভাইয়ের ওই এক্সপিরিয়েন্সটা আছে ছোটন ভাই হ্যাজ ওন দ্য সাফ উইথ দ্য উমেন্স টিম এবং দুই মানে সে হচ্ছে একেবারে নেপালে গিয়ে ওই রকম ক্রাউডের এগেনস্টে গিয়ে যেতে আসা একটা কোচ সো হি নোজ হাউ টু হ্যান্ডেল দ্য ক্রাউড অ্যান্ড পারফর্ম অ্যাট অ্যান অ্যাওয়ে গ্রাউন্ড সো আই থিঙ্ক ইট উইল বি এ ভেরি গুড জেল বিটুইন দ্য কোচ অ্যান্ড দি প্লেয়ার্স বিকজ দে নিড টু জেল ফার্স্ট and then also perform so I think it's a very good like selection আমি বলবো এই সেন্সে যে ছোটন ভাইকে এই ছোটদের মানে আন্ডার 19 এর প্লেয়ার থেকে তুলে দেওয়াটা রাইট এক্স্যাক্টলি সো আমরাও আশা করছি যে একটা যেটা আপনি বললেন 5 বছর যদি হয় 5 বছরের ভেতরে যদি ওই ঘটনাটা ঘটে যে বাংলাদেশ টিম ওই পর্যায়ে পৌঁছে যায় তাহলে তো কথাই নেই মানে তো বিরাট মিনিমাম 5 years মিনিমাম let us be all in the same boat রাইট ফাদ ভাই আগের শোতে আমরা সুলিমান ব্রাদার্স নিয়ে কথা বলছিলাম সো এটা কন্টিনিউশন থাকা উচিত সো আপনি তাদের সাথে কথা বলেছেন তারাও আপনার সাথে কথা বলেছে কি অবস্থা হচ্ছে আমি এগেইন আপনার শোর কথাই বারবার বলছি কারণ সেদিনই ব্রেক হয়ে নিউজটা আমি আপনাকে বলেছিলাম যে তারপরের দিন আমি ওনার গ্র্যান্ডমাদার নানুর সাথে কথা বলবো ইনশাআল্লাহ সো ঠিক তার পরের দিন হয়নি বাট কিছুদিন পরে আই হ্যাভ রিচড হার
অ্যান্ড শি ওয়াজ এক্সট্রিমলি কোঅপারেটিভ। তো ওনার বিকজ ওখানে একটা ইস্যু আছে, ওনার কিন্তু নানুই খালি বাংলাদেশি অরিজিন, নানা দাদা দাদি সবাই বাইরে। সো নানু হচ্ছে আমাদের পয়েন্ট অ্যাজ পার দ্য ফিফা এন্ড এএফসি, ইউ ক্যান গো আপ টু গ্র্যান্ড প্যারেন্টস। সো একজন হয়েছে উইচ ইজ গুড। সো ওনার সব ডিটেলস আমরা কালেক্ট করে ফেলেছি এখন। সো নাও উই আর গোয়িং থ্রু ইট অ্যান্ড উই উইল ডিরাইভ যে কি কি স্টেপ করতে হবে, অ্যান্ড স্টেপগুলি আমরা ওনার আব্বাকে জানাবো। If he agrees to it, then we'll start the process. But আমাদের, if you ask me, ওনাদের যে প্ল্যান, যেহেতু খালি একজন ওনার ওখানে বাংলাদেশি অরিজিন নানু, এটা একটু সময় লাগবে, we have to give some time. But আবার ওই অ্যাডভান্টেজটা আছে, ওরা এখনো ন্যাশনাল লেভেলে কোথাও খেলে নাই, so ওখানে আবার সময়টা বেঁচে যাবে। বাট গোয়িং ফরওয়ার্ড আমি আসলে ঠিক বলতে পারবো না কিসের জন্য ওদেরকে কনসিডার করা হবে, বাট আমি নন টেকনিক্যাল পার্সন হিসেবে বলতে পারি যে নেক্সট ইয়ার কিন্তু আমাদের সাফ 20 আছে, সাফ আন্ডার 20 আছে। সো ডেফিনেটলি সাফ এএফসি আন্ডার 20 জন্য উই ক্যান এইম ফর ইট। আর যদি প্রসেস দিক দিয়ে আমরা এগিয়ে যাই, আমি জানি না এটা কোচ করবেন কিনা, মেবি দে ক্যান বি অলসো রিভিউড ফর দ্য আন্ডার 23। আর আরেকটা ব্যাপার নিয়ে একটু কনফিউশন, এটা যদি আপনি ক্লিয়ার করেন যে জুনের যে ওপেন ট্রায়ালটা হবে 3 দিন ব্যাপী, 28, 29, 30 তারিখের যে ট্রায়ালটা, এটা কি আসলে বয়স ভিত্তিক পর্যায়ের জন্য ওপেন ট্রায়াল, না আসলে ন্যাশনাল টিমকে মাথায় রেখে ওপেন ট্রায়ালটা হচ্ছে, না বয়স ভিত্তিক? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা মানে আমি দর্শকদের জানা উচিত, এটা কিন্তু বয়স ভিত্তিক। অ্যাবসলিউটলি বয়স ভিত্তিক। কারণ আপনাকে বুঝতে হবে, ন্যাশনাল টিমের যদি আমরা কাউকে আনি, তারা কিন্তু ওদের দেশের টায়ার 1, টায়ার 2, ম্যাক্সিমাম টায়ার 3 তে খেলবে। ওনাকে আসলে ট্রায়াল দেওয়ার কিছু নাই, যেটা শাহেক বললো যে দে আর অলওয়েজ প্লেইং ইন ফ্রন্ট অফ এ বিগ ক্রাউড। সো ওনাদের জন্য ইটস মোর অফ কোচ, হেড কোচ বা টেকনিক্যাল টিম তাদের ভিডিও দেখে, তাদের স্ট্যাটস দেখে, ইফ হি ফিলস অ্যাপ্রোপ্রিয়েট, যেভাবে ফার্মিলুর ক্ষেত্রে করেছে, কোচই কিন্তু ফার্মিলুকে মানে লোকেট করে, উনি ওনাকে ডাকেন। সো দ্যাট ইজ এ ভেরি টেকনিক্যাল থিং, ওনারা নিজেরাই করে এটা। বাট আমাদের 28, 29 জুন এই 3 দিনের যে ট্রায়াল প্রোগ্রাম, সেটা ইজ পিওরলি ফর দ্য ইউথ টিম। আচ্ছা, বয়স ভিত্তিক। Absolutely. And we are actually getting, I think the age is from 15 to 21 if I'm not wrong. So ওই এজের মেজরিটি প্লেয়ার এবং একটা ভালো পুল অফ প্লেয়ার আসবে, এবং আমরা 3 দিনের ট্রায়াল করছি। এবং সেখানে আপনারা ক্লাবদেরকেও ইনভলভ করতে চাচ্ছেন, মানে ক্লাব ইনভলভমেন্টটা কেন? মানে ক্লাব বলতে না, আমরা যেটা আসলে করতে যাচ্ছি, আমার সাথে ওই টেকনিক্যাল ডাইরেক্টর যে কথা হয়েছে, আমি ওনাকে বলছি দেখেন এটা নিয়ে মানুষের অনেক উৎসাহ আছে, সো ক্যান উই হ্যাভ ওয়ান ওপেন সেশন যেখানে লোকজন আসতে পারে। সো উনি বলছে হ্যাঁ, উই ক্যান ডু ইট। সো ডে 1, ডে 2 অর থার্ড ডে অর্ধেক আমরা ক্লোজ করলাম, তারপরে আমরা 2-3টা ম্যাচ করলাম যাতে সবাই এসে দেখলো। ইটস এ পার্ট অফ দ্য ট্রায়াল অ্যাজ ওয়েল। সো এটা আমরা এখনো ফাইনাল করিনি, বাট উই উইল কিপ এন ওপেন সেশন, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তখন ওনারাই বলছিল যে যদি ওপেন সেশনে হয়, তা আমরা ক্লাবদেরকেও আসতে বলতে পারি, বিকজ এখান থেকে যদি কোনো প্লেয়ার দেশে খেলতে চায়, why not? And I think it's a fair thing, because মানে এই ট্রায়ালটা তো আমরা দিচ্ছি, উই আর গিভিং এ প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্ম থেকে অল স্টেক হোল্ডার্স যেন অ্যাক্সেস পাই, উই উইল ওয়েলকাম ইট, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লাস্ট 2 বছর আগে তো একটা অকশন হলো প্লেয়ারদের, এলিট থেকে আমরা অকশন নিয়ে প্রথমবার, which was a very good thing, because অনেকগুলা ইয়াং ট্যালেন্টকে বিভিন্ন ক্লাবে, ওইখান থেকে চন্দন তো পরে উঠে এসে ন্যাশনাল টিম। সো এরকম হবে কি যে আমরা অনেক প্লেয়ারদেরকে, কারণ আমাদের তো যেটা হয় যে অনেক লিগের ক্লাবগুলা তারা হচ্ছে আন্ডার 16, 17 টুর্নামেন্ট খেলে না, সো আমাদের ওরকম পোটেনশিয়াল প্লেয়ার আমরা দেখতে পারি না। কিন্তু এখন যদি এরকম একটা ওপেন সেশন হয়, ওখানে প্লেয়ারগুলোকে দেখে আমরা স্কাউটিং করলাম, এবং এরপর যখন অকশন হবে তখন ওখানে আমরা কুইকলি, আপনি যেটা খুশি হবেন, আমরা কিন্তু ওখানে টেকনোলজিক্যাল অ্যাসপেক্টগুলি আনছি। সো উইল হ্যাভ ভিডিও অফ অল দ্য প্লেয়ার্স, উইল হ্যাভ স্ট্যাটস রেকর্ড অফ অল দ্য প্লেয়ার্স, এটা সেগুলো চেষ্টা করব প্রফেশনালি। রাইট। সো বাংলাদেশের ফুটবল রাইট ডিরেকশনে আগাচ্ছে, এটা সত্যিকার অর্থে আমাদের জন্য একটা স্বস্তির খবর এবং আশার খবর বটে। আমরা তাকিয়ে আছি 10ই জুনের দিকে। ফাদ করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অমিত হাসান, আপনাকে ধন্যবাদ, এবং আহমেদ শাহেক, আপনাকে ধন্যবাদ একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশের ফুটবলে, এবং যে স্বপ্ন এতদিন ফুটবল প্রেমীরা দেখেছে সেটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে, সেটা রূপ নেবে আরও, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।